আচ্ছা, এই যে রকেট মহাকাশে যায়, এটা তো দারুণ একটা ব্যাপার। কিন্তু কিভাবে যায়? মানে এর পেছনের বিজ্ঞানটা ঠিক কি? হ্যাঁ, প্রশ্নটা খুবই স্বাভাবিক। আজকে আমরা ডক্টর চিন্ময় পালের লেখা রকেট কিভাবে কাজ করে একটি বিজ্ঞান অনুসন্ধান, সেটার ওপর ভিত্তি করে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ঠিক। ডক্টর পালের লেখাটা এই বিষয়ে খুব পরিষ্কার ধারণা দেয়। আমাদের লক্ষ্য হবে রকেট চলার মূল নীতি, মানে কোন সায়েন্সটা কাজ করে, কি ইঞ্জিন লাগে, এইসব আর কি। আর মজার ব্যাপার হলো, এই অত্যাধুনিক প্রযুক্তির পেছনে কিন্তু রয়েছে স্যার আইজ্যাক নিউটনের সেই বহু পুরনো সূত্রগুলোই। তাই নাকি? সেই কয়েকশো বছর আগের সূত্র। চলুন তাহলে সেখান থেকেই শুরু করি। নিউটনের সূত্রগুলো কিভাবে কাজে লাগছে এখানে। অবশ্যই। দেখুন, ডক্টর পাল খুব সুন্দরভাবে দেখিয়েছেন নিউটনের ৩টি গতিসূত্রই হল রকেট বিজ্ঞানের একেবারে ভিত্তি। প্রথম সূত্রটা মানে জড়তার সূত্র। হ্যাঁ, কোনো বস্তু স্থির থাকলে স্থিরই থাকবে বা চলতে থাকলে চলতেই থাকবে, যদি না বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। একদম। মহাকাশে তো বাধা প্রায় নেই, তাই রকেট একবার নির্দিষ্ট গতি পেয়ে গেলে ওই সূত্র মেনেই চলতে থাকে। বা ধরুন, দিক বদলাতে গেলেও বাইরে থেকে বল লাগে। বুঝলাম। আর দ্বিতীয় সূত্র, F=ma, বল, ভর, ত্বরণের সম্পর্ক। ওহ, ওটা তো খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্রটাই আমাদের বলে দেয় পৃথিবীর টান কাটিয়ে রকেটকে ওপরে পাঠাতে ঠিক কতটা থ্রাস্ট বা ধাক্কা তৈরি করতে হবে। আচ্ছা। ডক্টর পাল একটা জরুরি জিনিস বলেছেন, রকেটের তো জ্বালানি পুড়তে থাকে, তাই না? হ্যাঁ, ভর তো কমে যায়। ঠিক। ভর কমতে থাকলে একই ধাক্কাতেও কিন্তু ত্বরণ বেড়ে যায়, F=ma অনুযায়ী। এই পরিবর্তনটা নিয়ন্ত্রণ করা কিন্তু বেশ কঠিন কাজ। ইন্টারেস্টিং। শুধু ধাক্কা দিলেই হবে না, সেটাকে ঠিকঠাক রাখাও জরুরি। আর সবচেয়ে বিখ্যাত সূত্রটা, নিউটনের তৃতীয় সূত্র। হ্যাঁ, ওই যে ক্রিয়া আর প্রতিক্রিয়া। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। একদম। এটাই রকেট চলার মূল মন্ত্র। রকেট ইঞ্জিন যখন প্রচণ্ড বেগে গ্যাস নিচের দিকে ছোড়ে, সেটা হলো ক্রিয়া। আর তার ফলেই রকেটটা ওপর দিকে উঠে যায়, সেটা প্রতিক্রিয়া। ঠিক তাই। গ্যাসের ধাক্কার উল্টো দিকে রকেটের ছোটে চলা। ডক্টর পাল যেমনটা দেখিয়েছেন, এত জটিল যন্ত্রের মূল চালিকা শক্তি যে এত সরল একটা নীতি, ভাবলে অবাক লাগে। সত্যি? আচ্ছা, এই যে ধাক্কা বা থ্রাস্ট, এটা তৈরি হয় কিভাবে? মানে প্রপালশন সিস্টেমে? হ্যাঁ, প্রপালশন সিস্টেম মূলত ৩ ধরনের কথা আমরা পড়ি: রাসায়নিক, বৈদ্যুতিক আর পারমাণবিক। পারমাণবিকটা এখনও বেশ তত্ত্বের পর্যায়ে। ও, তাহলে সবচেয়ে বেশি ব্যবহার হয় রাসায়নিক? হ্যাঁ, কারণ উৎক্ষেপণের সময় যে অসম্ভব ধাক্কাটা দরকার, সেটাই রাসায়নিক রকেটই ভালো দিতে পারে। এগুলোর মধ্যেও তো ভাগ আছে, তাই না? কঠিন জ্বালানি, তরল জ্বালানি। ঠিক। কঠিন জ্বালানির রকেটগুলো মানে সলিড ফিউয়েল বেশ সিম্পল ডিজাইনের আর নির্ভরযোগ্য। কিন্তু সমস্যা হলো, একবার চালু হয়ে গেলে আর নিয়ন্ত্রণ করা যায় না। থ্রাস্ট কমানো, বাড়ানো বা বন্ধ করা যায় না। ওহ, আচ্ছা। তাহলে তরল জ্বালানির সুবিধা কি? তরল জ্বালানিতে মানে লিকুইড ফুয়েল রকেটে জ্বালানি আর জারক মানে যা জ্বালানিকে জ্বলতে সাহায্য করে, যেমন তরল অক্সিজেন, আলাদা ট্যাঙ্কে থাকে। তার মানে কন্ট্রোল করা যায়? হ্যাঁ, ইঞ্জিনে এদের প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। তাই থ্রাস্ট বাড়ানো কমানো যায়, দরকার হলে বন্ধ করে আবার চালুও করা যায়। এগুলো বেশি কার্যকর, কিন্তু নকশাটা বেশ জটিল হয়ে যায়। আর হাইব্রিড বলে একটা শুনেছিলাম। হ্যাঁ, হাইব্রিড। ওটা কঠিন আর তরলের মিশ্রণ। সাধারণত কঠিন জ্বালানি আর তরল জারক। চেষ্টা করা হয় নিরাপত্তা আর নিয়ন্ত্রণের একটা ভালো মিশ্রণ পাওয়ার। বেশ ইন্টারেস্টিং। আর বৈদ্যুতিক প্রপালশন, আয়ন থ্রাস্টার, এগুলো কি খুব আলাদা? হ্যাঁ, বেশ আলাদা। আয়ন থ্রাস্টারের মতো বৈদ্যুতিক প্রপালশন সিস্টেমগুলো খুব অল্প জ্বালানিতে অনেক দিন ধরে চলতে পারে। আচ্ছা, কিভাবে? এরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আয়নিত গ্যাসকে অতি উচ্চ গতিতে বের করে দেয়। স্পেসিফিক ইম্পালস বা নির্দিষ্ট ঘাত অনেক বেশি, মানে জ্বালানির প্রতি একক ভরে অনেক বেশি ধাক্কা দেয় সময়ের সাথে সাথে। কিন্তু নিশ্চয়ই কোনো কিন্তু আছে। বা কোনো গ্রহের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে। ডক্টর পালের লেখাতেও এর ভবিষ্যতের সম্ভাবনার কথা আছে। বুঝলাম। আচ্ছা, এত শক্তিশালী ইঞ্জিন, এত জ্বালানি, রকেট তো অসম্ভব ভারী হয়ে যায় শুরুতে। এই ওজন কমানোর কোনো উপায় আছে? আছে তো। আর এটাই হলো মাল্টি স্টেজ রকেটের ধারণা। ডক্টর পাল এটা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। মাল্টি স্টেজ মানে কয়েকটা ধাপ? হ্যাঁ, দেখুন,
রকেটের বেশিরভাগ ওজনই তো জ্বালানি, তাই না? হ্যাঁ, তা তো বটেই। যখন একটা পর্যায়ের বা স্টেজের জ্বালানি শেষ হয়ে যায় তখন সেই বিশাল খালি ট্যাঙ্ক আর ইঞ্জিন বয়ে বেড়ানো তো শুধু শুধু ওজন বাড়ানো। ঠিক, কোনো মানে হয় না। তাই ওই স্টেজটা মূল রকেট থেকে খসে পড়ে যায়, ফলে রকেটটা হালকা হয়ে যায় আর বাকি অংশটা আরও সহজে গতি বাড়াতে পারে। বাহ, দারুণ বুদ্ধি তো। তার মানে প্রথম স্টেজ বা বুস্টার যেটা, ওটা শুরুতে সব শক্তি দেয়? একদম। পৃথিবী পৃষ্ঠ থেকে তোলার জন্য সবচেয়ে বেশি শক্তি দেয় বুস্টার। তারপর ওটা খসে পড়লে পরের স্টেজ চালু হয়। আর সেগুলো রকেটকে আরও ওপরে বা নির্দিষ্ট কক্ষপথে নিয়ে যায়। ঠিক তাই। আর এখানেই চলে আসে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটির ধারণাটা। হ্যাঁ, মুক্তিবেগ। এটা ঠিক কী জিনিস? কোনো গ্রহের, ধরুন পৃথিবীর, মহাকর্ষ টান পুরোপুরি কাটিয়ে বেরিয়ে যেতে যে সর্বনিম্ন গতিটা দরকার হয় সেটাই হলো মুক্তিবেগ। কতটা গতি লাগে পৃথিবীর ক্ষেত্রে? ডক্টর পাল উল্লেখ করেছেন সেকেন্ডে প্রায় 11.2 কিলোমিটার। প্রতি সেকেন্ডে? ভাবা যায়? হ্যাঁ, এই অমর্ত্য গতি অর্জন করাটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আর কক্ষপথ, স্যাটেলাইটগুলো যে পৃথিবীকে ঘোরে? কক্ষপথ বা অরবিট হলো এমন একটা ব্যালেন্স। ধরুন একটা স্যাটেলাইট এমন গতিতে ঘুরছে যে পৃথিবীর টানে সে নিচের দিকে পড়ছে ঠিকই, কিন্তু পড়ছে না। হ্যাঁ, পড়ছে না, কারণ তার পাশের দিকে যাওয়ার গতিও এত বেশি যে সে আসলে ভূপৃষ্ঠে না এসে পৃথিবীর চারপাশেই ঘুরতে থাকে। গতি আর মহাকর্ষের একটা নিখুঁত ভারসাম্য। ডক্টর পালের লেখাতেও এই ব্যালেন্সের গুরুত্ব বলা হয়েছে। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে নিউটনের সূত্র বোঝা থেকে শুরু করে শক্তিশালী ইঞ্জিন বানানো, ওজন কমাতে মাল্টিস্টেজ ডিজাইন, মুক্তিবেগ অর্জন করা, এই সব মিলিয়েই রকেট মহাকাশে যায়। পদার্থবিদ্যা আর ইঞ্জিনিয়ারিংয়ের একটা অসাধারণ মেলবন্ধন। নিঃসন্দেহে ডক্টর পালের অনুসন্ধান আমাদের এই পুরো যাত্রাটা বুঝতে দারুণভাবে সাহায্য করেছে। সত্যি তাই। আজকের আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে। হ্যাঁ, তবে ডক্টর পালের লেখার সূত্র ধরে একটা প্রশ্ন রেখে যাই। কি বলুন? এই যে পারমাণবিক প্রপালশন, যেটা এখন মূলত থিওরি, হ্যাঁ, যদি ভবিষ্যতে এটা সত্যি ভালোভাবে তৈরি করা যায় তাহলে ভাবুন তো, অন্য গ্রহে বা এমনকি সৌরজগতের বাইরে মানুষের যাত্রায় কি বিশাল পরিবর্তন আসতে পারে। সত্যি ভাবনার বিষয়। এটা নিয়ে না হয় আরেকদিন আলোচনা করা যাবে।